বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত 5 পুলিশের একজন বর্তমান আইজিপি বাহারুল আলম। এত বড় পদে থেকে এত বড় একটা ঘটনায় যখন অভিযুক্ত হয়েছেন তখন ওনার স্টেপ ডাউন করা উচিত। পদে থাকার নৈতিক ও আইনি ভিত্তি নেই বলছেন বিশেষজ্ঞরা। কি করেছেন সেটা তো বলতে হয়। একটা হচ্ছে মানুষ একটা অপরাধ করে হয়, আর একটা জিনিস মানুষ যদি কোনো জিনিস না করেও একটা অপরাধ হয়। একটি বাহিনীর প্রধান যদি অন্য কোনো একটি হত্যাকাণ্ডে অভিযুক্ত হয়, সেই অভিযুক্তের প্রেক্ষাপটে তিনি এই পদে আসীন থাকা সেটি কতটা আইনসিদ্ধ। দেখছিলেন প্রধান সংবাদ শিরোনাম। এবারে জানাবো অন্যান্য শিরোনামগুলো। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত, চিকিৎসায় যুক্ত হলো ব্রিটিশ বিশেষজ্ঞ দল। নেতাকর্মীদের প্রার্থনায় দ্রুত সুস্থ হওয়ার আকুতি। আমাদের নেত্রী যদি আমাদের মাঝে না আসতে পারে বা বাংলাদেশের ভিতরে না আসতে পারে রাজনীতিতে, তাহলে বাংলাদেশের এই সংকটটার মুহূর্তে আমরা কেটে উঠতে পারবো না। 18 কোটি জনগণ, 18 কোটি সন্তান একজন মায়ের জন্য দোয়া করতেছে। ফেব্রুয়ারির নির্বাচনে সশস্ত্র বাহিনীকে ঐতিহাসিক ভূমিকা রাখার আহ্বান প্রধান উপদেষ্টার। আগামী সপ্তাহে তফসিল জানালো ইসি। শাপলাকলি প্রতীকে ইসির নিবন্ধন পেল এনসিপি। বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তফসিল ঘোষণার আহ্বান নাহিদের। প্রত্যেকটা দলই যাতে নির্বাচনী যাত্রা শুরু করার একটা পরিবেশে থাকে তাদের দলের ভিতরে, সেই সময়টায় যদি তফসিল দেওয়া হয় তাহলে এটা নির্বাচন কমিশন এবং সকল রাজনৈতিক দলের জন্য সেটা উপকারী হবে। 5 দফা দাবিতে জামাত সহ 8 দলের বিভাগীয় সমাবেশ। ধর্মের নামে ভোট চেয়ে প্রতারণা করছে একটি দল, অভিযোগ বিএনপির। বোনের সঙ্গে 20 মিনিটের আলাপে পাক সেনা প্রধানের বিরুদ্ধে ইমরান খানের অভিযোগ। কড়াকড়ি উপেক্ষা করে পিটিআই সমর্থকদের বিক্ষোভ। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি ফয়সাল মাহমুদ এবং আমি নাফিসা হক। দর্শক দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো। দর্শক চলে যাব পুরো খবরে। বিডিআর হত্যাকাণ্ডের জাতীয় তদন্ত প্রতিবেদনে নাম আসায় প্রশ্নের মুখে বর্তমান আইজিপি বাহারুল আলম। আইনজীবী থেকে শুরু করে সুশীল সমাজের প্রতিনিধি, এমনকি অপরাধ বিশেষজ্ঞরাও বলছেন পদে থাকার নৈতিক ও আইনি কোনো সুযোগ নেই আইজিপির। সাবেক পুলিশ প্রধান নুরুল হুদাও মনে করেন, নারকীয় হত্যাকাণ্ডে বর্তমান আইজিপির সংশ্লিষ্টতা থাকলে অবশ্যই তার বিচার হওয়া উচিত। মাসুদ সুমনের প্রতিবেদনে থাকছে এই নিয়ে বিস্তারিত। বাংলাদেশের ইতিহাসে এক ভয়াবহ কালো অধ্যায়ের নাম পিলখানা ট্র্যাজেডি। 2009 সালের ফেব্রুয়ারিতে দাবি আদায় করতে বিদ্রোহের নামে পিলখানায় চালানো হয় পরিকল্পিত পৈশাচিক হত্যাকাণ্ড। 2 দিনের বর্বরোচিত হামলায় প্রাণ হারান 57 সেনা কর্মকর্তা। দায়িত্ব নেয়ার পর ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন করতে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। নানা জনের সাক্ষ্য, নথিপত্র সহ আরো অনেক কিছু বিচার বিশ্লেষণ করে সম্প্রতি বিডিআর হত্যাকাণ্ডের প্রতিবেদন প্রধান উপদেষ্টার দফতরে জমা দেয় জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। প্রতিবেদনে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান মঈনউ আহমেদ, শেখ ফজলে নূর তাপস সহ 58 জনের পরিকল্পনায় সংগঠিত হয় বিডিআর হত্যাকাণ্ড। তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত হিসেবে নাম আসা 5 পুলিশ কর্মকর্তার মধ্যে তৎকালীন আইজিপি নূর মোহাম্মদ, বর্তমান আইজিপি বাহারুল আলমের নাম রয়েছে। সেই সময় তিনি এসবির প্রধান ছিলেন। নানা মহলে প্রশ্ন উঠেছে, যার বিরুদ্ধে এমন ভয়াবহ হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পেয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন, এখনো কিভাবে আইজিপি পদে বহাল থাকেন তিনি। এত বড় পদে থেকে এত বড় একটা ঘটনায় যখন অভিযুক্ত হয়েছেন তখন ওনার স্টেপ ডাউন করা উচিত। আর যদি স্টেপ ডাউন না করে তাহলে যদি আদালতের যথাযথ প্রক্রিয়ায় ওনাকে স্টেপ ডাউন করাতে হয়, এটি আরও লজ্জাকর হবে, লজ্জার বিষয় হবে। এবং এই খারাপ জিনিস যতই প্রলঙ্ঘিত হয় ততই ঢালপালা অনেক গজায়। অর্থাৎ আমাদের রুল অফ ল এর ক্ষেত্রে এটা একটা থ্রেটও হবে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, কেবল নৈতিক নয়, আইনিভাবে আর আইজিপি পদে থাকার কোনো ভিত্তি নেই বাহারুল আলমের। গুরুত্বপূর্ণ অফিসার কিংবা একটি বাহিনীর প্রধান যদি অন্য কোনো একটি হত্যাকাণ্ডে অভিযুক্ত হয়, সেই অভিযুক্তের প্রেক্ষাপটে তিনি এই পদে আসীন থাকা
সেটি কতটা আইনসিদ্ধ এবং এর পাশাপাশি পেশাগত যে নৈতিক মানদণ্ড বা নীতি নৈতিকতার ভিত্তিতে সেটা কতটুকু যৌক্তিক। বর্তমানে আমাদের ল এনফোর্সমেন্ট এজেন্সি কিন্তু প্রপারলি কিন্তু ফাংশন করতে পারছে না। সো এটা একটা কারণ হতে পারে যে ওখানে যে চেইন অফ কমান্ড থাকে সেটা কিন্তু অনেকখানি সেটা লেক্স হয়ে গেছে। সাবেক পুলিশ প্রধান খোদা বক্স মনে করেন পরিকল্পনা অনুযায়ী এই হত্যাকাণ্ডের সাথে বর্তমান আইজিপি যুক্ত থাকলে তার বিচার হওয়া উচিত। কি করেছেন সেটা তো বলতে হয়। একটা হচ্ছে মানুষ একটা অপরাধ করে হয়, আর একটা জিনিসে মানুষ যদি কোনো জিনিস না করেও একটা অপরাধ হয়, অমিশন বলে। ওই সময়কার ঘটনার জন্য দায় দায়িত্ব আছে কিনা আগে তো সেটাকে নিরূপণ করতে হবে, সেটাকে দেখতে হবে এবং সেটাকে প্রমাণিত হতে হবে, তারপরে না অ্যাকশনের প্রয়োজন আছে। এ বিষয়ে আইজিপি বাহারুল আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। বিডিআর ওই যে তদন্ত রিপোর্টে আপনার নামটা এসেছে, এই বিষয়ে একটু আপনার কমেন্ট দরকার ছিল। না, আমি কোনো কমেন্ট করব না, সরি। বিডিআরের মতো স্পর্শকাতর হত্যাকাণ্ডে আইজিপি বাহারুল আলমের সংশ্লিষ্টতার বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কি পদক্ষেপ নেয় তা এখন দেখার অপেক্ষায় দেশ। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। এখনো অপরিবর্তিত রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা। চিকিৎসায় এবারে যুক্ত হলো ব্রিটিশ বিশেষজ্ঞ মেডিকেল টিম, যার নেতৃত্ব দিচ্ছে লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর রিচার্ড বিলি। টানা 11 দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ করতে দেশি বিদেশি চিকিৎসকরা চালাচ্ছেন সম্মিলিত প্রচেষ্টা। এর মধ্যে বিএনপি চেয়ারপারসন চিকিৎসকদের সাড়া দিচ্ছেন বলে জানানো হয়েছে। মাঝে বুধবার বেলা 10টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন যুক্তরাজ্য থেকে আগত চিকিৎসক দল। এই সময় তাদের দলনেতা ডক্টর রিচার্ড বিলকে অভ্যর্থনা জানানো হয়। পরে বেলা 10:30টার কাছাকাছি সময় পৌঁছান এভারকেয়ার হাসপাতালে। আগের দিন থেকে চিকিৎসায় যুক্ত আছেন চীনা মেডিকেল টিমও। প্রিয় নেত্রীর খোঁজ খবর নিতে হাসপাতালের বাইরে অপেক্ষা যেন শেষ হচ্ছে না নেতাকর্মীদের। তাদের প্রত্যাশা দ্রুতই গণতন্ত্রের আপসহীন নেত্রী ফিরবেন জনগণের কাছে। আসলে একজনের জায়গাতে আরেকজন কেউ কখনো পূরণ করতে পারে না, এটাই হচ্ছে বাস্তবতা। প্রার্থনা করি এবং দোয়া করি, সবাইকে দোয়া করার জন্য ইনশাআল্লাহ বিনীত অনুরোধ রইল। দলের নিষেধ, নিরাপত্তার কড়াকড়িও থামাতে পারছে না কর্মীদের প্রিয় মায়ের জন্য আবেগ। সবার দোয়া দিয়ে আমার মাঝে সুস্থ। আমি একজন মরে গেলে সে তো বেঁচে থেকে 19 কোটি 18 কোটি মানুষের উন্নয়ন করবে, আমি তো তার করতে পারবো না। হাসপাতালের সামনে নিরাপত্তা নিশ্চিতে বেড়েছে বিজিবি, পুলিশ, র্যাব ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের তোড়জোড়। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। দর্শক, এ নিয়ে আমরা আরো বিস্তারিত খবর জানবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, জানাবেন খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা কি এবং হাসপাতালের সামনে যেহেতু আছেন, কি অবস্থা দেখছেন সেখানে? আগে এই মাত্রই কিন্তু তার গাড়িবহরটি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছে। একই সাথে হচ্ছে তার যে প্রেস সচিব তারা জানিয়েছেন যে আমরা গতকাল থেকেই জানতে পেরেছিলাম যে খুব দ্রুতই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়াকে দেখতে এবং তার শারীরিক খোঁজ খবর নিতে এভারকেয়ারে আসবেন। আর কিছুক্ষণ আগেই এখন 7:05 বাজে, আর 7:05 হচ্ছে এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সাথে যে গাড়িবহর সেগুলোও কিন্তু আমরা প্রবেশ করতে দেখেছি। এছাড়া আপনি জানেন যে 23 নভেম্বর থেকে এখন পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার শারীরিক অবস্থা যখন অবনতি হয় তখন 27 নভেম্বর কিন্তু তাকে ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়। ভেন্টিলেশনে নিয়ে তাকে চিকিৎসা দেওয়া হয় এবং এরপরই হচ্ছে ডক্টর AZM জাহিদ তিনি আমাদেরকে জানিয়েছেন যে তিনি যেই শারীরিক যে অবস্থা সেটি স্থিতিশীল রয়েছে। এমনকি তিনি জানিয়েছেন যে তার মূলত বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো তথ্য AZM জাহিদ তিনি যেটা বলবেন সেটি কিন্তু অফিসিয়াল হিসেবে গ্রহণযোগ্য হবে। এছাড়া তিনি গুজবে কান না দেওয়ারও আহ্বান করেছেন। আর আজকের যে চিকিৎসা ব্যবস্থা সেটি যদি
একটু আপনাদেরকে জানাই, সেটি হচ্ছে যে তিনি আজ মূলত সকাল 11:15 দিকে যুক্তরাজ্য থেকে ডক্টর রিচার্ড বেইলির নেতৃত্বে একটি দল এভারকেয়ার হাসপাতালে এসেছে এবং তার নেতৃত্বে বাংলাদেশের যে মেডিকেল দল রয়েছে সেই মেডিকেল দলের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং বিএনপির পক্ষ থেকে বা জেডএম জাহিদের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানানো হয়নি। যদি জানানো হয় সেক্ষেত্রে হয়তো আমরা পরবর্তীতে যেই সভাটি হয়েছে সেই সভার পরবর্তী আপডেট হয়তো আপনাদের দিতে পারবো। এছাড়া আরেকটি বিষয় জানিয়ে রাখি, আজ রাতে কিন্তু আবার চীন থেকে একটি বিশেষজ্ঞ দল, চিকিৎসকদের একটি বিশেষজ্ঞ দল এভারকেয়ারে আসবে। একই সাথে হচ্ছে চীন, যুক্তরাষ্ট্র এবং হচ্ছে বাংলাদেশের যে বিশেষজ্ঞ দল রয়েছে এই 3 দল মিলে হচ্ছে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এই বৈঠকের পরে মূলত জানা যাবে মূলত বেগম জিয়ার চিকিৎসা ব্যবস্থা এখানেই চলমান থাকবে নাকি তাকে বিদেশে নিয়ে আরও উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হবে, সেই বিষয়টি কিন্তু এর পরে কিন্তু জানা যাবে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু অতি জরুরি ব্যক্তি হিসেবে বেগম খালেদা জিয়াকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে বেগম খালেদা জিয়াকে ঘোষণা করা হয়েছে, এরপর থেকে এভারকেয়ার হাসপাতালের সামনে এবং হচ্ছে আশপাশের যে এলাকাগুলো রয়েছে সব জায়গায় কিন্তু একদম নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এখানে বিজিবি তারপর আনসার সদস্য এবং হচ্ছে পুলিশের অতিরিক্ত ফোর্স সবাইকে কিন্তু এখানে নিযুক্ত করা হয়েছে এবং পরিচয়বিহীন বা পরিচয় নিশ্চিত হওয়ার পর হচ্ছে এভারকেয়ার হাসপাতালে অন্যান্য যে রোগীরা রয়েছে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। আর যখন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করা হয় রাষ্ট্রের পক্ষ থেকে, এরপর থেকেই আমরা আরেকটি বিষয় এসএসএফের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আগামীকাল দুপুর 12টায় বসুন্ধরা এভারকেয়ারের যেই পাশে দুটি মাঠ রয়েছে সেই মাঠে হচ্ছে পরীক্ষামূলকভাবে হচ্ছে 2টি হেলিকপ্টার অবতরণ এবং উড্ডয়ন করবে। আর একই সাথে জানানো হয়েছে যে মূলত বেগম জিয়াকে নিয়ে যে কোনো ধরনের সিদ্ধান্ত এবং হচ্ছে যদি বিদেশে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি কোনো সিদ্ধান্ত আসে সেক্ষেত্রে যাতে কোনোভাবে কোনো ধরনের বাধা বিঘ্নতা ছাড়াই যাতে তাকে এয়ারপোর্টে বা বিমানবন্দরে স্থানান্তর করা যায় এমনটা কিন্তু জানানো হয়েছে। আর সবশেষ জেডএম জাহিদ যেমনটি জানিয়েছেন সেটি হচ্ছে যে তার যে শারীরিক অবস্থা সেটি হচ্ছে স্থিতিশীল রয়েছে, এমনকি কিছুটা উন্নতিও কিন্তু বলা হয়েছে। একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা অসমর্থিত একটি সূত্র থেকে আমরা জানতে পেরেছি সেটি হচ্ছে খালেদা জিয়ার মূলত ডায়ালাইসিস চলছে। সেক্ষেত্রে বলা যায় যে শারীরিক অবস্থা যদি সুস্থ না থাকে বা সক্ষমতা না থাকে সেক্ষেত্রে কিন্তু ডায়ালিসিস করা সম্ভব না। তাহলে আমরা সেটুকু বলতে পারি যে খালেদা জিয়ার অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো হয়েছে। এই ছিল এভারকেয়ার সামনে থেকে আমার কাছে সবশেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অন্য প্রসঙ্গ, ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর নির্বাচন হবে বলে আবারও প্রত্যয় ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার সকালে মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছেন। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স 2025-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্যের শুরুতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করেন এবং তার সুস্থতার জন্য সবার দোয়া প্রার্থনা করেন। Let us pray to Allah, along with all the people of Bangladesh, for the speedy recovery of our former Prime Minister and our national leader, Begum Khaleda Zia, who is struggling with her life. আবারও ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন উৎসব মুখর হবে বলে আশাবাদী তিনি। In our national election and referendum coming February, to make it not only a historical landmark, also peaceful and festive, make it a festive occasion for all voters who turn out to vote. And the nation will remember with pride. এনডিসি 2025-এ 96 জন অংশগ্রহণকারীর সশস্ত্র বাহিনী 49 জন, বেসামরিক প্রশাসন 18 জন, 18টি বন্ধু প্রতিম দেশে 29 জন, এএফডব্লিউসি 2025-এ 56 জন সদস্য সফলতার সঙ্গে কোর্স সম্পন্ন করেন। জাতীয় নিরাপত্তা নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে এই কোর্সগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।
শতাব্দীর সেরা নির্বাচন উপহার দিতে চায় নির্বাচন কমিশন, মন্তব্য করেছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাংবাদিকদের দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি। আমরা একটা ভালো নির্বাচন চাই, শতাব্দীর ভালো নির্বাচন চাই, এটা আমাদের সবারই প্রত্যাশা। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এটা নিজেও বলেছেন বারবার করে, এবং আমরা সবাই এটার সাথে অঙ্গীভূত। আগামীতে আমরা কি ধরনের দেশ দেখতে চাই, আমাদের গণতান্ত্রিক পথযাত্রা কেমন হবে, তার একটা টোন সেটিং, কোর্স সেটিং ইভেন্ট হতে যাচ্ছে ফেব্রুয়ারি 2026-এর নির্বাচন। এবারে জেডএসআরএম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক-0। জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। শাপলাকলি প্রতীকে ইসির নিবন্ধন সনদ গ্রহণ করল জাতীয় নাগরিক পার্টি। বুধবার বিকেলে দলটির নেতারা এসিতে যান। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশন নিয়ে এনসিপি উদ্বিগ্ন। আর ইসি পক্ষপাতমূলক আচরণ করলে এনসিপি কঠোর হবে বলেও জানিয়েছেন তিনি। সবার সঙ্গে আলোচনা করে ইসিকে নির্বাচনের তফসিল ঘোষণার আহ্বান জানিয়েছেন নাহিদ। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের সনদ নিল এনসিপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শাপলাকলি প্রতীক নিয়ে ভোট করার কথা জানালেন দলটির নেতারা। প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার ইসিতে আসেন এনসিপির 4 সদস্যের প্রতিনিধি দল। সনদ গ্রহণ করে তারা অভিযোগ করেন, নির্বাচন কমিশনে এখনো অনেক দুর্নীতিবাজ কর্মকর্তা রয়ে গেছেন। তাই ইসিকে নিয়ে এখনো উদ্বিগ্ন এনসিপি। ইসি পক্ষপাতমূলক আচরণ করলে এনসিপি অনাস্থা প্রকাশ করবে এবং কঠোর হতে বাধ্য হবে বলে জানান দলটির নেতারা। অনেক দুর্নীতিবাজ অফিসার কিন্তু এই নির্বাচন কমিশনে এখনো রয়ে গেছে। সেই জায়গায় যাতে নির্বাচন কমিশন সতর্ক হয় এবং যথাযথ ব্যবস্থা নেয়, সেই আমাদের আহ্বান থাকবে। নির্বাচন কমিশনের আমরা দেখি যে তারা পক্ষপাতিত্বমূলক আচরণ করতেছে, আমরা বিভিন্ন সময় দেখেছি, এর আগে আমরা বলেছি সুস্পষ্টভাবে। এটা যদি তারা ভবিষ্যতে করে, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের প্রতি আমরা সম্পূর্ণ অনাস্থা দিতে বাধ্য হব এবং তাদের বিরুদ্ধে কিন্তু আমাদের তখন কঠোর ব্যবস্থা নিতে হবে। 4টি প্রশ্ন নিয়ে গণভোটের প্রক্রিয়া জটিল করা হচ্ছে বলেও মনে করেন এনসিপির নেতারা। গণভোটের প্রক্রিয়াটা এমন করে জটিল করে তোলা হয়েছে। মক টেস্টে যেটা আমাদের এক্সপিরিয়েন্স এসেছে, যারা শিক্ষিত মানুষ তারা কিন্তু 4টা প্রশ্নই পড়তেছে এবং শেষে হ্যাঁ বা না তারা উত্তরে যাচ্ছে। আমরা সেখানে বলেছিলাম যে এটা যদি একটা লিডিং কোশ্চেনে হয়ে জুলাই সনদের আপনি কি সমর্থন করেন নাকি করেন না, তাহলে হ্যাঁ বা না। রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকলেই যেন কেবল নির্বাচনের তফসিল ঘোষণা করে কমিশন, এই আহ্বান জানান এনসিপি নেতারা। খালেদা জিয়া আমাদের যিনি রয়েছেন উনি অসুস্থ রয়েছেন, তারপরে আমাদের দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিগুলো যাতে সবার সাথে কথা বলে জেনে সবাইকে অনবোর্ড করে এই জিনিসটা করার জন্য। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। গুমের অভিযোগে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় আটক 10 সেনা কর্মকর্তার ভার্চুয়াল হাজিরার আবেদন খারিজ করে দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের বিচার দেশের আইন অনুযায়ী হবে বলেও জানানো হয়েছে। বুধবার সকালে আওয়ামী লীগের সরকারের সময় টিএফআই জিআইসি সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের এক মামলার আসামি 10 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকাল 10:15টার দিকে বাংলাদেশ জেলের একটি প্রিজন ভ্যানে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। টিএফআই সেলে গুম করে রাখার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আসামি 17 জন। আসামিদের মধ্যে গ্রেপ্তার রয়েছেন 10 সেনা কর্মকর্তা। ক্ষমতালোভীরা দেশ সংস্কারের পরিবর্তে আবারও ক্ষমতার অলিতে গলিতে ছুটছে। রংপুর জামায়াত সহ 8 দলের বিভাগীয় সমাবেশ থেকে এই আহ্বান জানান দলগুলোর নেতারা। বুধবার বিকেলে রংপুর কালেক্টরেট মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, একটি দলকে বিশেষ নিরাপত্তা দেয়া হচ্ছে, এটা খারাপ ইঙ্গিত যা নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করবে। তারা আরও বলেন, গণভোটের তারিখ ঘোষণার পর জাতীয় নির্বাচন দিতে হবে। কোনো মহল ভোটে কারচুপি অথবা ডাকাতির চেষ্টা করলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারিও জানান নেতারা।
ধর্মের দোহাই দিয়ে ভোট চেয়ে একটি দল মানুষের সঙ্গে প্রতারণা করছে, এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, যারা বাংলাদেশে চায়নি তারা এখন দেশ শাসন করতে চায়। মানুষ এত বোকা নয় যে তাদের প্রলোভনে পা দিবে। আজকে ওরাই বাংলাদেশে ভোট চায়, ওরা আজকে বাংলাদেশে লম্বা লম্বা কথা বলে। আমরা তো আসলে আওয়ামী লীগের মতো করতে পারবো না, তাই ওনারা খুব বেশি, ওনাদের গলার স্বর খুব বেশি উঁচা হয়ে গেছে। আওয়ামী লীগ একটা অভদ্র দল, এরা একটা অসভ্য দল এবং ধর্ম বিকৃতকারী একটা দল। এরা মওদুদ দেবতা বিশ্বাস করে, এরা ইসলামে বিশ্বাস করে না। অনিয়ম, লুটপাট ও অব্যবস্থাপনায় ধুঁকতে থাকা 9টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান অবসানের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। খুব দ্রুতই এসব প্রতিষ্ঠান অবসানের কাজ শুরু হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠানগুলো হলো পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস, আভিভা ফিন্যান্স, FAS ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফর ইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিনান্স, GSP ফিনান্স কোম্পানি এবং প্রাইম ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান কারাগারে মানসিক নির্যাতনের শিকার। এজন্য দায়ী দেশটির সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। আর এমনটি অভিযোগ ইমরানের বোন উজমা খানের। তবে তার এই অভিযোগ নাকচ করে দিয়েছেন দেশটির স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী। এদিকে ইসলামাবাদ হাইকোর্ট এবং আদিয়ালা কারাগারের বাইরে বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই। প্রায় 1 মাস ধরে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার পরিবারের কাউকেই দেখা করতে দেয়া হচ্ছিল না। এতে গেল 2 সপ্তাহ ধরে ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ও জল্পনা তৈরি হয়েছিল, ছড়িয়েছিল তার মৃত্যুর গুজবও। এমন আবহে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী থাকা ইমরান খানের সঙ্গে দেখা করতে দেয়া হয় তার বোন উজমাকে। 20 মিনিটের সাক্ষাতের পর বেরিয়ে এসে জানান ভাই ইমরান খানের অবস্থা। ইমরানের এমন অবস্থার জন্য পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকেই দুষছেন তিনি। আল্লাহর কৃপায় ও সুস্থ আছে, কিন্তু তার উপরে চলা মানসিক অত্যাচার চলছে। সারাদিন সেলে বন্দী করে রাখা হয়, কারোর সঙ্গে কথা বলতে দেয়া হয় না। সাবেক ক্রিকেট অধিনায়কের সঙ্গে দুর্ব্যবহারের কথা অস্বীকার করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তালাল চৌধুরী। বলেন, ইমরান খান বন্দীদের জন্য প্রাপ্য সব সুবিধা পাচ্ছেন। এদিকে ইমরান খানের সঙ্গে এখনো দলীয় নেতাদের কারো দেখা করতে দেয়া হচ্ছে না, এমন অভিযোগ করে ইসলামাবাদ হাইকোর্ট ও রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারের বাইরে বিক্ষোভের ঘোষণা দিয়েছে তার দল পিটিআই। নেতাকর্মীদের অভিযোগ, ইমরানকে দেশ ছাড়া করতে চায় সরকার। বিক্ষোভ দমনে আগে ভাগেই এসব এলাকায় 144 ধারা জারি রেখেছে শাহবাজ সরকার। 2023 সালের আগস্ট থেকে কারাগারে আছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। 2022 সালে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে একাধিক দুর্নীতি ও সন্ত্রাসবাদের মামলা হয়, যার সাজা ভোগ করছেন তিনি। আসমা তুলি, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।